HTML বেসিক ক্লাস, হ্যাঁ আমাদের বেসিক ক্লাসে যেটা দেখবা শুরু করি, ঠিক আছে। ফার্স্টে আমাদের কী করতে হবে, আমাদের ফাইল সেট করতে হবে। ফাইলটা আমাদের কী সেট করতে হবে, আমাদের স্ট্রাকচারটা আগে লিখবো। স্ট্রাকচারটা কীভাবে লিখতে হয়, HTML শুরু ট্যাগ এবং শেষ ট্যাগ। হ্যাঁ ডক টাইপ আছে, আমরা পরে লিখবো। আচ্ছা, এখানে ডক টাইপটা আমরা কেন লিখছি, ডক টাইপটা হচ্ছে আমাদের ভার্সনটা পাওয়ার জন্য, এই ভার্সন 5, 4, 1 এরকম ভার্সনটা পাওয়ার জন্য আমরা লিখি হচ্ছে ডক টাইপ। তো ডক টাইপটা আমরা লিখতে হবে এক্সটেনশন চিহ্নতে, আমরা লিখতে হবে ডক টাইপ। ডক টাইপ আমরা প্রথম অক্ষরটা বড় লিখতে পারি, পরে ছোট লিখতে পারি, সমস্যা নেই। আমরা HTML এর 5 ভার্সনের জিনিসটা আমরা লিখে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, আমরা একটা জিনিসকে ফলো করবো, সেটা হচ্ছে WG স্কেলকে আমরা ফলো করবো, আমাদের যে সিলেবাসটা। এখানে লার্ন HTML, আমাদের যে প্যাটার্নটা দেখতে পাচ্ছি, এই প্যাটার্নটা দেখতে পাচ্ছি সবাই। তো এই প্যাটার্নটা আমাদের লেখা আছে HTML ডক টাইপ HTML, এটা হচ্ছে আমাদের HTML 5 ভার্সনটাকে পাওয়ার জন্য, ঠিক না। এটাকে আমরা এখানে ফার্স্টে আমরা লিখতে হবে ডক টাইপ। আমরা এটা বড়াতে দিচ্ছি না, সব বড়াতে হবে ডক টাইপ, এরপর আছে সব ছোটতে HTML, এটা হচ্ছে আমাদের ভার্সন পাওয়ার জন্য। তারপর হচ্ছে আমাদের শুরু ট্যাগ এবং শেষ ট্যাগ, এটা আমরা এখানে বসাচ্ছি। তারপর দুই ট্যাগের মাঝখানে আমরা আমাদের কাঙ্ক্ষিত জিনিসগুলো লিখবো। HTML এর পরে কি আমাদের হেড, হেড হলো আমাদের ডাবল ট্যাগ। ওকে, হেডের মধ্যে কি হবে, টাইটেল। টাইটেল ঠিক আছে। টাইটেলের মধ্যে আমরা কি লিখবো, ফার্স্ট ক্লাস, ঠিক আছে। এটা কিন্তু আমাদের মার্ক হয় না, ঠিক না। এখন আমরা ফাইলটা সেভ করব। সেভ করার জন্য উপরে ফাইল থেকে আমরা এখান থেকে সেভ করতে পারি, আর শর্টকাট হচ্ছে Ctrl+S। Ctrl+S দিয়ে আমরা সেভ করব, দিলাম। এখানে আমরা ডেস্কটপ, আমরা ফোল্ডারটা কোথায় সেভ করছি এটা আমরা এখানে লিখে দেবো, KITWD লেখা আছে, এটাতে আমরা সেভ করব। এখানে আমাদের +1 নামে একটা ফোল্ডার ছিল, এখানে আরেকটা ফোল্ডার আছে, আমরা একটা নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করব। আমরা হচ্ছে +1 নামে দেই, ফোল্ডারটা ক্রিয়েট করে ফোল্ডারের ভিতরে ঢুকে গেলাম। এখানে আমরা লিখবো index.html, সেটা বুঝতে পারছো, ওনাকে বলতেছি। তো এখানে এটা দেওয়ার পর আমরা যখন ওকে সেভ দিব, তখনই আমাদের এটা মার্ক হয়ে যাবে, ক্লিয়ার। তারপর হচ্ছে আমাদের এই জিনিসটা সেভ করে দিলাম। এখন আমাদের হেডের পরে কি থাকবে, বডি। বডির মধ্যে আমরা ফার্স্ট আমরা কি শিখছিলাম, হেডিং, তাই না। হেডিং কয় প্রকার, 6 প্রকার, H1 H2 H3, তাই না। তো আমরা হেডিংটা আমরা তো শিখলাম, প্যারাগ্রাফ শিখছিলাম, প্যারাগ্রাফ শিখলাম। এখন আমরা শিখবো হচ্ছে কীভাবে একটা ইমেজ নিয়ে আসবে আমাদের ওয়েবসাইটের মধ্যে। তো ইমেজটা আমাদের আজকে হচ্ছে বিষয়। এখানে আমরা হেডিং একটা দিয়ে নিই, H2টা আমরা দিব, H2
আমরা প্রত্যেকটা H2 HG এবং বডি এটাকে বলা হয় ট্যাগ, প্রত্যেকটাকে বলা হয় ট্যাগ। ঠিক আছে, এটা একটা ট্যাগ, এটা একটা ট্যাগ, এটা একটা ট্যাগ, প্রত্যেকটা ট্যাগ বলা হয়। এবং ট্যাগের মাঝখানে যেটা, এটা হচ্ছে ট্যাগের এলিমেন্ট। কি ট্যাগের এলিমেন্ট। এখন আমরা ইমেজ যদি নিয়ে আসতে চাই, তাহলে আমাদের সিঙ্গেল ট্যাগ, আমাদের একটা কোড আছে, সেটা হচ্ছে img দিলাম, তারপর স্পেস দিলাম, তারপর src অর্থাৎ হচ্ছে সোর্স ফাইল, যেটা এখানে আমরা যেখান থেকে সোর্স ফাইলটা নিয়ে আসবো, আমাদের ইমেজটা নিয়ে আসবো। তারপরে ইকুয়াল দিতে হবে, ইকুয়ালের ডাবল কোটেশন দেওয়ার পরে এখানে আমাদের ইমেজের নামটা লিখবো। এখন আমাদের ইমেজটা কোথায় আছে, আমাদের প্রজেক্ট ফোল্ডারে আমরা আগে দেখবো যে আমাদের পিআইটিতে আমাদের একটা ক্লাস 1 নামে একটা ফোল্ডার ক্রিয়েট করছিলাম। এই ফোল্ডারের মধ্যে আমাদের কোনো ছবি আছে কিনা, ছবি কি আছে, ছবি নেই আমাদের প্রজেক্ট ফোল্ডারে। আমরা একটা ছবি নিয়ে আসবো, এখান থেকে এই ছবিটা নিলাম, নেওয়ার পর আমি ক্লাস 1 এর ভিতরে আমি ছবিটা পেস্ট করে দিব। ঠিক আছে, এই ছবিটা আমি পেস্ট করে দিলাম। এখন logo.png লেখা, অনেক সময় অনেকে কম্পিউটার দেখবা যে আমাদের ভিউ থেকে ফাইল এক্সটেনশন নামটা শো করা নাই। এখন দেখো লোগো, জাস্ট লোগো লেখা আছে, তাই না, এবং ইন্ডেক্স লেখা আছে। ডটের পরে যে জিনিসটা ছিল, এই জিনিসটা কিন্তু হাইড হয়ে গেছে। তো এই জিনিসটা সবাই ক্লিয়ার করতে হবে যে প্রত্যেকটা কম্পিউটারে অনেকেই দেখবে যে এখানে ফাইল এক্সটেনশনটা শো করা থাকে না। তো ফাইল এক্সটেনশনটা শো না করলে হয় কি, এখানে কোন ইমেজটা কিসের, জেপিজি না পিএনজি, এটা আমরা দেখতে পাই। তো এখানে আমরা পিএনজি ডট আমাদের এই সোর্স ফাইলের মধ্যে এখানে লিখতে হবে এই জায়গার মধ্যে। এই জন্য আমাদের কি করতে হবে, এখানে ফাইল এক্সটেনশন নামটাকে শো করে দিতে হবে। এটা হচ্ছে উইন্ডোজ 10 এর ক্ষেত্রে হচ্ছে কি, এখান থেকে ভিউতে লেখা আছে, ভিউতে আমাদের ফাইল এক্সটেনশন নামটা ক্লিক করলে আমাদের এখানে শো করবে। ওকে, এখন আমরা এখানে নামটাকে কপি করব, ছবির যে নামটা এখানে কপি করলাম। কপি করার পরে আমরা এখানে পেস্ট করে দেবো, এই দুইটা কোটেশনের মাঝখানে আমরা পেস্ট করলাম। পেস্ট করার পর আমাদের ছবিটা চলে আসছে এখানে, তাই না। এখন এটা সেভ দিলাম, সেভ দেওয়ার পর আমরা ব্রাউজার একটু রিফ্রেশ করে দেখি, আমরা রান করে দেখি কি অবস্থা। গুগল ক্রোম দিয়ে আমরা রান করছি। এখানে আমি লিখছিলাম হাউ টু ইউজ ট্যাগ, কিভাবে ট্যাগগুলো ব্যবহার করতে, ইমেজ ট্যাগগুলো ব্যবহার করতে হয়। এটা আমাদের ইমেজ ট্যাগ অলরেডি চলে আসছে, তাই না, ইমেজটা চলে আসছে। এখন ইমেজটা হচ্ছে একদম ছোট, তাই না, আমরা বড় করব। এখন এখানে পিএনজি আর একটা ট্যাগ থাকে, আমাদের অল্টারনেটিভ একটা ট্যাগ থাকে, সেটা হচ্ছে ALT। এটার নাম কি, অল্টারনেটিভ ট্যাগ। একটা আমরা অনেক সময় দেখতে হবে যে আমরা যদি যখন অনেক সময় আমাদের ওয়েবসাইটের মধ্যে দেখবা যে ওয়েবসাইটের মধ্যে পিকচারগুলো আসতেছে না, লোডিং হচ্ছে, অনেক সময় নেই, সময় নেওয়ার পর দেখেছি কি ছবিটা আসতে লেট হচ্ছে, কিন্তু ছবির নামটা শো করে ফেলে যে এখানে একটা ছবি ছিল আমাদের। এখানে ছবিটা আসতে অনেক সময় দেখে যে ব্রাউজার আমাদের ওয়েবসাইটটা লোডিং হইতে সময় নেয়, নেওয়ার পর আমাদের ছবিটা আসতে সময় করে। এই জন্য এখানে ছবির যে নামটা এখানে চলে আসবে এখানে। তাহলে আমরা এই নামটা কি দিব, লোগো দিলাম, লোগো লিখে দিলাম। এখন আবার সেভ দিলাম, এখন রিলোড দিলাম। আমাদের কি লোগো লেখাটা চলে আসছে, লেখাটা চলে আসছে নাই, লেখাটা কিন্তু শো করতেছে না। বাট আমরা কিন্তু এখানে লোগো লিখছি, কিন্তু লোগো কিন্তু শো করতেছে না। আর একটা শো করতে গেলে আমরা কি করতে হবে, এখানে আমরা যখন স্পেলিং আমরা ভুল করে দিই, আমরা লোগোর জায়গায় জিটা উঠাই দিলাম। এখন সেভ দিই, এখন দেখো লোগো লেখাটা আছে ঠিক, বাট ইমেজের একটা আইকন দেখাচ্ছে, ছোট্ট একটা আইকন, মনে হচ্ছে ছবিটা আসবে, একটা ছবি ছিল বাট ছবিটা মিস্টেক হয়ে গেছে, অথবা ব্রাউজার লোড হইতেছে, এটা আসতেছে না, সময় নিচ্ছে। এটা আমাদের বুঝতে হবে। অথবা আরেকটা জিনিস বুঝতে হবে, ছবি যে বসাইছে ঠিকই, কিন্তু কোনো জায়গায় সে ভুল করছে কোডিং এর মধ্যে, যার কারণে ছবিটা আসতেছে না। এই জন্য আমরা দেখতে হবে যে আমাদের কোডগুলো, তাহলে আমাদের যেটাকে যখন আমরা দিব তখনই আমাদের ছবিটা পাওয়া যাবে এবং নামটা চলে যাবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের অল্টার ট্যাগের কাজটা। ছবিটা গেল, এখন আমরা চাচ্ছি ছবিটাকে বড় করার জন্য, সেটা কিভাবে করবো সেটা আমরা এখান থেকে আমরা এখানে একটা ছোট্ট করে আমাদের ট্যাগ লিখবো, যেটা হচ্ছে উইথ ডাবল কোটেশন। আমরা উইথ বলতে কি বুঝি,
ওইটাতে আমরা ছবিটা একটু ফাঁস করে দেওয়া, মানে বড় করে দেওয়া। আচ্ছা, ওইটা আমরা কত পিক্সেল দিব? আমরা হচ্ছে এখানে ধরো হচ্ছে 50 দিলাম। ছবিটা 50 দিলে একটু ছোট হয়ে গেছে, মানে ছবিটা কিন্তু আসলে 50 ছিল না, 50 একটু বেশি ছিল। তা আমরা এখানে লিখতে হবে ধরো 100 লিখে দিলাম। এখন ছবিটা 100 পিক্সেল হবে, ঠিক আছে? আমরা যদি চাই এটাকে আমরা একটা হাইটটা বাড়িয়ে দেবো, তাহলে আমাদের কি করতে হবে? এখানে আরেকটা স্পেস দিতে হবে, আমরা লিখে দিব হাইট। হাইট হাইট হচ্ছে আমাদের নিচের দিকে বাড়বে, ঠিক আছে? আমরা দিলাম 100 দিলাম। তাহলে 100 দেওয়াতে একটু পরিবর্তন হয়েছে, আমরা আরেকটু 150 পিক্সেল দিই, 150 দিই। এবার আমাদের হাইটটা অলরেডি হয়েছে ছবিটা। আমরা ওয়েট করতে গেলে এখান থেকে আমরা যদি বাড়াই দিতে পারি 50, 150, 150। এটা কাজ কি হলো? হাইট এবং উইডটাকে নির্ধারণ করা আমাদের এটার মাধ্যমে। এটা হচ্ছে আমাদের এইভাবে ছবিটাকে আমরা ছোটো বড় করতে পারি এখান থেকে। এখন গেল এটা। এখন আমরা চাচ্ছি ছবিটার উপর যখন আমরা মাউসটা নেব, এই ছবিটার উপরে ক্লিক দিতে চাচ্ছি। ক্লিক দিলে আমরা অন্য একটা পেজে চলে যাবো, যেটাকে বলা হয় অ্যাঙ্কর ট্যাগ। ছবিটার উপর মাউস রাখার পর আমরা চাচ্ছি যে ছবিটার উপর মাউস দিলাম, মাউসটা নেওয়ার পর যে এখানে ক্লিক, মাউসের উপর ছবিটার উপর যখন আমরা ক্লিক করবো তখন সে একটা পেজে চলে যাবে, অর্থাৎ অন্য একটা ওয়েবসাইটে যাবে, অথবা আমরা এই পেজের মধ্যে অনেক কিছু আর ডিটেলস বের হয়ে যাবে। সেটা কীভাবে আমরা করতে পারি? সেটা হচ্ছে হাইপার ট্যাগ, হাইপার লিঙ্ক আছে, সেটা হচ্ছে আমাদের ডাবল ট্যাগ। হাইপার লিঙ্ক হচ্ছে আমাদের ডাবল ট্যাগ, সেটা স্ল্যাশ এ, এটা হচ্ছে অ্যাঙ্কর। এটা একটা নাম হচ্ছে অ্যাঙ্কর আর কি বলা হয়। এ দিয়েছে অ্যাঙ্কর, এ দিলাম, তারপর একটা স্পেস, হাইপার লিঙ্ক, SHRE। কোথায়? না, ঠিক আছে। এটা রেফ, এটাকে বলা হয় রেফ, হাইপার লিঙ্ক। আর রেফ লিখতে হবে, লেখার পর ডাবল কোটেশন। এখানে আমরা আমাদের ওয়েব যে লিঙ্কে যাব, কোনো একটা সাইডে যাব, সেই সাইটের নামটা লিখতে হবে। এটা সাপোজ আমরা যাচ্ছি যে W3 করে যাবো, এই পেজে যাব। হ্যাঁ, আমরা এটা কপি করলাম, এখানে আমি পেস্ট করে দেবো। দেওয়ার পর এখানে আমরা কি লিখবো? এখানে জাস্ট লিখলাম লোগো, এখানে জাস্ট লোগো কথা লিখলাম। আমরা এখানে লিঙ্ক জাস্ট রিলোড দিলাম। তারপর আমরা যখন লোগোতে মাউসটা রাখবো, দেখো নিচে, একদম নিচে W3 স্কুল লেখা চলে আসছে। আমি যখন ক্লিক দিব এখান থেকে, সে আমাদের W3 স্কুল চলে গেছে। কিন্তু আমাদের পেজটা কিন্তু, মূল পেজটা কিন্তু হারাই গেছে। মূল আমাদের সাইটটা ছিল এখানে, এই পেজটা ছিল আমাদের, লোগোর যে পেজটা ছিল আমাদের, এই পেজটা কিন্তু হারাই গেছে। আমরা যদি নিয়ে আসতে আবার ব্যাক দিতে হবে, তাহলে আমাদের এই পেজটা কিন্তু থাকতেছে না অলরেডি এখানে। তো এই পেজটা থাকার জন্য আমাদের কী করতে হবে? সেটা হচ্ছে আমাদের একটা ট্যাগ ইউজ করতে হবে, সেটা হচ্ছে টার্গেট। টার্গেট আমাদের একটা অ্যাট্রিবিউট আছে, এই অ্যাট্রিবিউট আমাদের লিখতে হবে আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক। এটার কাজ কি? এটার কাজ হচ্ছে, এই টার্গেটের কাজ হচ্ছে আমরা কোথায় আরেকটা নতুন একটা ট্যাব নিয়ে ওপেন করতে যদি চাই, আমাদের মূল পেজটা ঠিক থাকবে, কিন্তু আরেকটা পেজ, নতুন একটা পেজ নিয়ে ক্রিয়েট হবে এবং ওই পেজের মধ্যে আমাদের ওয়েবসাইট শো করবে। তাহলে সে কী করতে হবে? আমাদের ব্ল্যাঙ্ক অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। হ্যাঁ, নতুন ট্যাব নিয়ে ওপেন হবে, যেটাকে বলা হয়। তো এটা আমাদের টার্গেট অ্যাট্রিবিউটের মাধ্যমে আমরা নির্ধারণ করতে পারি। আমরা এখন রিলোড দিলাম, আমাদের এই পেজটা ঠিক থাকবে, জাস্ট লোগোতে ক্লিক করবো, আমাদের পেজ ঠিক আছে, বাট নতুন একটা পেজ নিয়ে আমাদের সাইটটা ওপেন হয়ে গেল। এখন আমি চাচ্ছি যে না, আমি আমার ইমেজটাকে আমি লিঙ্ক, হাইপার লিঙ্ক করতে চাচ্ছি। এই ইমেজটার উপরে ক্লিক দিলে তখন এই পেজটা আসবে। তাহলে আমি কি করবো বলো তো? আমরা কি করতে পারি? এটা একটা জাস্ট একটা টেকনিক ইউজ করতে হবে। আমরা যদি আমরা এই ছবিটার উপর মাউসটা ক্লিক করলে, লোগোতে ক্লিক করলে কি হইতো? নতুন একটা ট্যাগ নেও, একটা সাইডে ওপেন হতো।
এখন আমরা যাচ্ছি যে ইমেজের উপর ক্লিক করব, তাহলে একটা নতুন পেজ ওপেন হবে। সেটা কি করতে হবে বলো? আমাদের কি করলে ছবির উপরে ক্লিক করলে আমাদের একটা পেজে যাবে সেটা বলো। আমরা কি ইমেজটার উপর ইমেজের ভিতরে কোথায় ঢোকাবো? আমি একটু চিন্তা করো। আয়াতের সামনে আমাদের কি করতে হবে? আমরা কি পারি না লোগো জায়গাটা চেঞ্জ করে আমরা এই পুরোটাই এখানে ছেড়ে দিতে? তাহলে কি হাইপারলিংক হয়ে যাবে না? আমরা লোগো কথাটা উঠে দিচ্ছি এবং আমরা এটাকে কি করব? কাট করে দেব, একদম পেস্ট করে দিলাম। এখন কি হলো? ছবিটা হাইপারলিংক হয়ে গেল না? আমরা এখন সেভ দিলাম, এখন রিলোড দিলাম। এখন ছবির উপর যখন মাউস চালিলাম এটা কি হইলো? এটা মাউসের মতো হয়ে গেছে, ক্লিকেবল হচ্ছে। এখন আমি যখন মাউসটা ছবির উপর নিলাম, নিচে দিয়ে দেখো একদম নিচে দিয়ে শুরু করতে ক্লিয়ার। এখন যদি আমি ক্লিক করি তাহলে আমাদের মূল পেজ ঠিক আছে, বাট আমাদের একটা পেজ নিয়ে ওপেন হয়ে গেল। তাহলে আমরা কোনো লেখার উপর যদি হাইপার লিঙ্ক দেই তাহলে সেটা আরেকটা পেজ ওপেন হচ্ছে। আবার কোনো ছবির উপরে যখন আমরা দিচ্ছি সেটা কি হচ্ছে? আরেকটা পেজে চলে যাচ্ছে। তাহলে আমরা কি পারি না যে এখানে এই শুধুমাত্র ট্যাগ কথার উপরে আমরা একটা হাইপার লিঙ্ক করতে চাচ্ছি, তাহলে সেটা কি করতে হবে? আমাদের সেম সম্ভব না? প্যারাগ্রাফ যদি আমরা লিখি, প্যারাগ্রাফ আমরা কিছু জাভি ট্যাক্স নিয়ে আসি থেকে। এটাকে আমরা এই লাইনটাকে ডবল ক্লিক করে দিলাম, ঠিক আছে? আমাদের অনেকগুলো প্যারাগ্রাফ চলে আসছে, ঠিক না? এখন আমি চাচ্ছি যে এই মার্ক কথাটাকে আমি কি করব? একটা হাইপার লিঙ্ক করব। তাহলে আমাকে কি করতে হবে? তুমি বলো। আমাদের এই মার্কআপ কথার উপর আমরা চাচ্ছি যে একটা লিঙ্ক হবে, লিঙ্ক ক্রিয়েট হবে, হাইপার লিঙ্ক হবে। তাহলে আমাকে কি করতে হবে? আমাকে এখানে সেম এই হাইপার লিঙ্কটাকে ইউজ করতে হবে, তাই না? যদি আমি এটাকে করতে চাই তাহলে আমাদের হাইপার লিঙ্কটাকে ইউজ করা লাগবে। তাহলে হাইপার লিঙ্ক দিলাম, তারপরে কিন্তু হবে র্যাপ বানানটা গোল হয়েছে। র্যাপ এখানে আমরা কি দেব? জাস্ট হ্যাশট্যাগ দিলাম। হ্যাশট্যাগ হচ্ছে কোনো জায়গায় যাবে না, মানে মনে হবে যে এটা লিঙ্ক হয়ে গেছে, ঠিক আছে? এখন আমি চাচ্ছি এই মার্ক কথাটাকে কি করব? আমরা দুই ট্যাগের হাইপার লিঙ্কের মাঝখানে বসে দেব, তাই না? এটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে ছেড়ে দিলে হবে। আমরা এটা সেভ দিলাম। এখন দেখা যাচ্ছে কি আমরা যখন লেখাটার উপর যখন মাউসটা নিলাম সেটা কি হলো? হাইপার লিঙ্ক হয়ে গেল। এবং নিচে যে দেখবা একদম এটা শো করতেছে যে এটা হ্যাশট্যাগ শো করতেছে। আমরা এটা হ্যাশট্যাগ শো করবো কারণ আমাদের কোনো লিঙ্ক দেয় না, তাই না? যদি লিঙ্ক দিতে চাই তাহলে আমাদের কি করতে হবে? আমাদের একটা লিঙ্ক নিয়ে আসতে হবে। যে কোনো ওয়েবসাইটের লিঙ্ক আমরা এখানে পেস্ট করে দিই হ্যাশট্যাগের মাধ্যমে। আমরা যে কোনো ওয়েবসাইট আমরা যদি তৈরি করি তখন ফার্স্ট টাইম আমরা হ্যাশট্যাগ দিয়ে দিই, হ্যাশট্যাগ দিয়ে আমরা চলে যাই। ক্লায়েন্ট তখন বলে যে আমাদের এই জায়গায় এই লিঙ্কটা বসাতে হবে। এর আগে কিন্তু আমরা এটা বসাই, কোনো অবস্থায় আমরা কোনো লিঙ্ক এখানে বসাই না। ফার্স্টে আমরা হ্যাশট্যাগ দিয়ে আমরা সবসময় আমরা বানাবো। যখন আমাকে প্রয়োজন মনে হবে না আমাকে না একটা লিঙ্ক বসাইতে হবে তখন আমরা একটা লিঙ্ক বসাই, এর আগে না। এরপর ক্লায়েন্ট বলবে যে আমার এখানে এই লিঙ্কটা বসাইতে হবে, ওই সাইডে লিঙ্ক বসাইতে হবে, আমার ওই সাইডে ওই পেজের লিঙ্ক বসাইতে হবে। দেন আমরা এখানে পেজের লিঙ্কটা এখানে বসাই দেবো, তাহলে শুরু করবো। তো এই জিনিসটা আমরা বুঝতে পারছি যে এখানে যে কোনো জায়গায় আমরা কি করতে পারছি? লিঙ্ক ক্রিয়েট করতে পারছি। এখন আমি চাচ্ছি যে এই লেখাটা একটু মোটা থাকবে, এই লেখাটা একটু মোটা থাকবে এবং এটাকে ব্যাকা থাকবে। আমি কি করতে পারি? এখানে ছোট্ট একটা ট্যাগ ইউজ করতে হবে, সেটা হচ্ছে বোল্ড নামে ডাবল ট্যাগ একটা আছে আমাদের বিতে, বোল্ড BOLD বোল্ড, কিন্তু এটা শর্টকাট আছে, সেটা শুধু বোল্ড। এখন এই বোর্ডের দুই ট্যাগের মাঝখানে আমরা কি করবো? স্ট্যান্ডার্ড কথাটাকে আমি ছেড়ে দেবো। তাহলে কি হয়ে যাবে? এলাকাটা আমাদের এলাকাটা বোল্ড হয়ে যাবে।
এই যে এখানে বিতে বোল্ড, বোল্ড কথাটাকে এখানে কাজ করলো না কেন? আচ্ছা, এখানে একটা জিনিস মিস্টেক আছে আমাদের, সেটা হচ্ছে এই যে H2 তে আমাদের স্ল্যাশ দেয় নাই। গেল একটা, এই মিস্টেকটা কোথায় হয়েছে দেখছো? আমরা একটা করে ভুল করছিলাম, সেটা হচ্ছে H2 তে আমরা স্ল্যাশ বাটনটা দেই না। আমরা এখন কি হয়েছে, এইগুলো কিন্তু H2 তে পাই গেছে, ঠিক আছে? এগুলো আমরা কি হয়েছে H2 তে পড়ে গেছে কেন? আমরা একটা শুধুমাত্র ছোট্ট একটা জিনিস আমরা দেই নাই, যার কারণে পুরো ডিজাইনটা কি হয়ে গেল, বাতিল, মানে H2 তে পরিণত হয়ে গেছে। এগুলা এখানে কোডিং এর ব্যাপারে একটু সেন্সিটিভলি কাজ করতে হবে, কোথায় আমার মিস্টেক হয়েছে যে সাথে সাথে কিন্তু ধরতে হবে। এটা যারা ফার্স্ট টাইম তারা একটু ধরতে সমস্যা হয়, মানে কোথায় ভুলটা হয়েছে আমরা ধরতে পারতেছি। তো আমরা কি করছি এখানে, আমরা স্ল্যাশটা না দেওয়াতে আমাদের কত বড় একটা ভুল হয়ে গেছে, কোনো জায়গায় কোনো কোড কাজ করতেছে না। তাহলে কত বড় আমাদের ওয়েবসাইটে এরকম হয়ে যায়, ওয়েবসাইটের ভিতরে তাহলে আর কিন্তু অবস্থা নাজাল হয়ে যাবে। আমরা স্যার মানে বুঝলাম না বিষয়টা। হ্যাঁ, হ্যাঁ, এখন একটা জায়গায় একটা বিষয় বুঝতে হবে, সেটা হচ্ছে একটা অ্যাডভান্স লেভেলে যায়। সেটা হলো আমাদের প্রজেক্ট ফোল্ডারে গেলাম, যাওয়ার পরে এই ইমেজটা একটা ফোল্ডারের ভিতরে আছে। ইমেজটা এরকম শো করে থাকবে না, একটা ফোল্ডার ক্রিয়েট করে, ধরো হচ্ছে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করি, ফোল্ডার মধ্যে আমাদের ইমেজগুলো থাকবে। আইএমজি ফোল্ডারের ভিতরে কি থাকবে, শুধু ইমেজগুলো থাকবে। আমি ইমেজটা ফোল্ডারে ছেড়ে দিই। এখন ইমেজটা আছে ফোল্ডারের ভিতরে, তাই না? এখন যখন কোনো একটা প্রজেক্টে কাজ করবা তখন কিন্তু এক একটা জিনিস সিএসএস ফাইল, সিএসএস মানে একটা ফাইল ক্রিয়েট করতে হবে সিএসএস ফাইল নামে, সিএসএস ফোল্ডার নামে, সিএসএস ফোল্ডারটার ভিতরে সব কিছু থাকবে এবং ইমেজ সমস্ত ইমেজের ভিতরে থাকবে। ইমেজের ভিতরে আবার একটা লোগো ফোল্ডার ক্রিয়েট করতে হবে, লোগো ফোল্ডার ক্রিয়েট, লোগোর মধ্যে লোগো থাকবে। তাহলে আমরা আলাদা আলাদা কিন্তু ফোল্ডার থাকতেছে, তাহলে আমরা এখন কিন্তু ছবিটা পাবে না। আমি একটু সেভ দিলাম এবং ব্রাউজারকে রিফ্রেশ, আমাদের ছবিটা কিন্তু নাই হয়। কেন আসে নাই? আমাদের কোড সব ঠিকঠাক, আমাদের কোড সব ঠিকঠাক আছে, তাহলে ছবি আসবে না কেন? হ্যাঁ, লোকেশন সে খুঁজে পাচ্ছে না। ইমেজকে লোকেশন মানে পাইয়ে দিতে হবে। লোকেশনটা কোথায়? ইমেজ এখানে আমাকে কি করতে হবে, লোগোর জায়গার আগে আমাদেরকে একটা স্ল্যাশ দিতে হবে, দিয়ে স্ল্যাশের আগে আমাদের লোকেশন নামটা লিখে দিতে হবে। লোকেশন নামটা কি লিখছিলাম, ফোল্ডার নাম কি আইএমজি ফোল্ডার না, আমাদের আইএমজি ফোল্ডার নামটা লিখে দিতে হবে। তাহলে কি হয়ে যাবে, আমাদের লোকেশন, এটাকে বলা হয় লোকেশনের পাথ, এটাকে পাথ বলা হয়, যে পাথ হচ্ছে লোকেশন। এইচটিএমএল এর ভাষা হচ্ছে পাথ নামে এটা পরিচিতি। তো এই পাথটাকে সে শু করাইতে হবে, তাইলে আমাদের এইচটিএমএল যে ছবিটা পাইয়া যাবে। এখন রিফ্রেশ দিলাম, এখন পাইছে। তাহলে আমাদেরকে পাথকে উল্লেখ করতে হবে যে পাথটা কোথায়, ছবিটা কোথায় আছে, পাথের নামটা লিখতে হবে। পাথের নাম হচ্ছে ইমেজ নামে একটা ফোল্ডার আছে, ইমেজ নামের ফোল্ডারটা আমাদের এখানে লিখতে হবে। কোথায় লিখতে হবে, আমাদের এখানে ইমেজের লোগোর জায়গার আগে স্পেস দিয়ে আমাদের লিখতে হবে, তাইলে আমাদের জিনিসটা পাওয়া যাবে। ওকে, গেল। এখানে আমাদের স্ট্যান্ডার্ড বোল্ড করতে চাচ্ছিলাম, এটাকে আমরা এই লেখাটাকে কি করছি, আমরা বোল্ড করলাম। এই যে এইটা কিন্তু একটু মোটা হয়ে গেল, তাই না? স্ট্যান্ডার্ড কথাটা কি হলো, একটু মোটা হয়ে গেছে। আমি চাচ্ছি যে না, এখন দিস কথাটাকে ইটালিক করবো, অর্থাৎ একটু বাঁকা করে দিই। তাহলে ইটালিক করতে গেলে আমাদের কি ট্যাগ ইউজ করতে হবে, সেটা হচ্ছে সিঙ্গেল ট্যাগ আই হচ্ছে কি ইটালি, এবং দুইটা ট্যাগের মাঝখানে আমরা কি দেখব, দিস কথাটাকে আমরা টান দিয়ে ছেড়ে দেবো এই দুই ট্যাগের মাঝখানে। এটা দিস কথাটা কি হয়ে যাবে, দি কথাটা ইটালি হয়ে গেছে। দেখ এখানে একটা স্পেস দিতে হবে। এখন দি কথাটা কি হয়ে গেল, একটু ইটালিক হয়ে গেল না, একটু বেঁকা হয়ে গেছে। এখন আরেকটা জিনিস হচ্ছে, সেটা আই দেওয়া হচ্ছে ইটালিক, আরেকটা হচ্ছে এম্পারসাইজ, ই এম দেওয়া হচ্ছে এম্পারসাইজ। এম্পারসাইজের কাজ হচ্ছে
ইটালিকের যে কাজ এম্পারসেন্টের সেম কাজ, কিন্তু কোড এক এক সময় এক এক জায়গায় দেখবা কোডের মধ্যে যায় আই দেওয়া নেই, ইএম দেওয়া। কারণ প্রশ্ন হচ্ছে কি ইএম দিয়ে কি ইটালিক হয়, তাহলে আমাদের দুইটা জিনিসই জানতে হবে। তাহলে আমরা সেভ দিলাম, এখন আমি রিফ্রেশ দিই, কোনো চেঞ্জ আছে? দিক কথাটা কোনো চেঞ্জ নেই, অর্থাৎ ইটালিক অবস্থায় আছে। অর্থাৎ ইএম হচ্ছে এম্পারসাইজ, এম্পারসাইজের কাজ হচ্ছে সে এটা ইটালিক করে রাখে। এখন এখানে একটা বিষয় হচ্ছে বিতে কি করা, বোল্ড করা। আমরা একটা জিনিস জানবো, সেটা হচ্ছে স্ট্রং, STRONG, স্ট্রং। আমরা স্ট্রং দিয়ে কি করে, বোল্ড করে, তাই না? এটারও সে কাজ। আমরা রিফ্রেশ দিলাম, আমাদের স্ট্যান্ডার্ড কথাটা কিন্তু বোল্ড অবস্থায় আছে। তাহলে আমরা বিতে বোল্ড করলাম, আবার স্ট্রং দিয়েও কি করলাম, বোল্ড করলাম। সেমই কাজ করে কিন্তু স্ট্রং এর কাজ। এরপরে গেল, এখন আমি চাচ্ছি যে এই স্ট্যান্ডার্ড অর্থাৎ ওয়েব পেজটা এটা কি হয়ে যাবে, মার্ক হয়ে যাবে, অর্থাৎ একটা পুরো একটা লাল লেখা হয়ে যাবে বা নীল লেখা হয়ে যাবে। সেটা যদি মার্ক করতে চাই, সেটা হচ্ছে আমাদের ছোট একটা ক্লাসের সিঙ্গেল ট্যাগ আছে, সেটা হচ্ছে মার্ক, মার্ক। এই মার্ক কথার অর্থ হচ্ছে এটাকে কতটুকু অংশ আমি মার্ক করে দিতে চাচ্ছি, অতটুকু অংশ আমি এতটুকু অংশ মার্ক করতে চাচ্ছি, এটাকে আমি এখানে ছেড়ে দেবো এবং সেভ দিলাম। এখন আমাদের কি হয়ে গেল, অনেক পেজে অনেক ওয়েবসাইটে কিন্তু এরকম মার্ক করা থাকে, বা অনেক জায়গায় এরকম মার্ক করে দিই, এই লেখাটা মার্ক করে দিলাম এই কালার। কালার চেঞ্জ করতে গেলে আমাকে আলাদা কোড ইউজ করতে হবে, যে আমি এই কালারটা দিতে চাচ্ছি না, মার্কে অন্য কালার ইউজ করতে, সেক্ষেত্রে আমাকে আলাদা কোড ইউজ করতে হবে। এখন আমরা জানি শুধু মার্ক দিয়ে কি হয়, একটা জায়গাকে একটা লেখাকে বা একটা লাইনকে কি করতে হয়, মার্ক করতে হয়। আমরা মার্ক করে ফেললাম, গেল এটা। এখানে এটা আমরা এরপরে কি কি দেখা আছে, এম্পারসাইজ শিখলাম, ইটালিক শিখলাম, স্ট্রং দেখলাম, মার্ক গেল। স্মল, স্মল হচ্ছে লেখাটাকে ছোট করে দেওয়া। আচ্ছা, আমরা স্মলটা আগে দেখি, স্মলটা স্মলের জায়গায় আমরা ল্যাঙ্গুয়েজটাকে নিয়ে আসি, সেভ করলাম। এখন আমরা রিফ্রেশ করে দেখি, স্মল হচ্ছে কি যে লেখার সাইজ ছিল, সাইজের থেকে কি হয়ে গেছে, একটু ছোট হয়ে গেছে। তাহলে অনেক ক্ষেত্রে এরকম হয় যে একটু ছোট করে দেওয়ার জন্য আরেকটু ছোট, সেটা হচ্ছে আমরা কি করতে পারি, স্মল দিয়েও কি করতে পারি, ছোট করে দিতে পারি। তাহলে কি হয়ে গেল, প্যারাগ্রাফের এই লেখাটা ল্যাঙ্গুয়েজ কথাটাকে একটু ছোট হয়ে গেল। তারপরে গেল কি, তারপরে আমাদের আছে কি, ডেল হচ্ছে ডিলিটেড টেক্সট। আমরা কোনো লেখাকে আমরা ডিলিট করতে চাই না, যে আমরা এই প্রাইসটা অনেক সময় হয় কি, যে আমাদের 50 টাকা না, আমাদের এখন বর্তমান প্রাইস 50 টাকা, লেখা আগে ছিল 60 টাকা, 60 টাকাটাকে কি করবো আমরা, ডিলিট একটা মানে মাইনাস করে দেবো, যেটা বলা হয় এটা এখন নাই, এটা প্রাইসটা এখন নাই, এখন প্রাইসটা হচ্ছে 50 টাকা। তাহলে আমরা ধরা অথবা 50 টাকা আগে প্রাইস ছিল, এখন 10 টাকা বাড়ছে, তাহলে 50 টাকাটা কি করে দেবো আমরা, মাঝখানটা ডিলিট করে দেবো। এটা কিভাবে করতে হবে, আমরা প্যারাগ্রাফ নিলাম, ধর হচ্ছে 60 টাকা, 50 টাকাকে আমি এটাকে এখানে পেস্ট করে দিলাম, আর হচ্ছে 60 টাকাকে আমি এখানে লিখে দিলাম, 50 টাকা দিলাম, 60 টাকা দিলাম। এখন এই 50 টাকাটা কি করবো, আমরা ডিলিট করে দেবো, তাই না? সেটা হচ্ছে ডি নামে একটা ট্যাগ আছে, ডাবল ট্যাগ DTL, ডিলিট নামে আমরা রাখছি। এই 50 টাকা কি করবো, তো আমার এই ট্যাগের মাঝখানে বসাই দেবো। এখন সেই দুইটাই হয়ে গেল। স্লেট তো অবশ্যই আছে, যদি সবসময় সামনে পাশে, হ্যাঁ সামনে। তাহলে হ্যাঁ, অনেক সময় হয় কি মিস্টেক হবে, তারপর হচ্ছে অনেক সময় জেনারেশনে মিস্টেক করবো, তোমাকে ধরে নিতে হবে, আমাকে বের করে দিতে হবে আমি মিস্টেকটা যে করবো। এখন এখানে ডিলিট কথা লিখলাম, 50 টাকাটা কি হয়ে গেল, সে ডিলিটে, মানে এটা মাইনাস, অর্থাৎ বর্তমান প্রাইসটা এটা নাই,
এখন বর্তমান প্রাইস হচ্ছে এটা। একটা ক্লায়েন্ট একটা লোক দেখলে বুঝতে পারবে যে 50 টাকাটা মনে নাই, এখন 60 টাকা। ঠিক আছে, এই ক্ষেত্রে আমরা এই জিনিসটা ব্যবহার করব। অথবা কোনো ওয়েবসাইটে লেখা ভুল করে আমরা টাইপ করে ফেলছি এতটুকু অংশ, এতটুকু অংশ যদি আমরা ডিলিট করে দিতে চাই তাহলে কি করবো আমরা? সেমলি মনে ধর এইখান থেকে এই পর্যন্ত লেখাটা ডিলিট করে দেবো। লেখা আছে ঠিক দাগটাকে মনে হচ্ছে বলে হচ্ছে মনে হচ্ছে যে সে ভুল করছিল, এই ভুলটাকে সে মাইনাস করে ক্রস করে দিছে, ডিলিট করে দিছে, তাহলে বুঝতে পারি এটা নাই লেখাটা। আমরা এখানে ডিলিট কথাটা লিখতে পারি। এবং এটাকে মাঝখানে কি করতে পারি আমরা? এতটুকু অংশ, যতটুকু অংশ আমরা ডিলিট করবো এতটুকু অংশ আমরা টান দিয়ে এখানে ছেড়ে দেবো। তাহলে কি হয়ে গেল? লেখাটা কি হলো? ডিলিট করে দিলাম। অর্থাৎ মনে হচ্ছে যে এই লেখাটা লেখছি কি বা ভুল লেখছিল, কেটে দিয়েছি সেটা। আবার সেটা ক্লিয়ার? আমরা ডিলিট কথা শিখলাম। তারপরে কি আছে? ইনস্ট্যান্ট এবং সাবস্ক্রাইব। ইনস্ট্যান্টের তেমন কোনো কাজ নাই, কিন্তু সাবস্ক্রাইব এবং সুপারস্ক্রাইব এই দুইটার বিষয় আমরা দেখব। সাবস্ক্রাইব এবং সুপারস্ক্রাইব আমরা কিন্তু যে ম্যাথে আমরা যদি সূত্র লিখি a + b হোল স্কয়ার, হ্যাঁ হোল স্কয়ার কথাটা কিন্তু ট্রুটা কিন্তু উপরে থাকে এবং আবার জায়গা থেকে নিচে থাকে। যেমন ওই যে s2 একটু নিচে থাকে, s2 উপরে থাকে। এটা হচ্ছে এই কাজটা করে সাবস্ক্রাইব এবং সুপারস্ক্রাইব। সাবস্ক্রাইব হচ্ছে উপরে থাকবে, সুপারস্ক্রাইব হচ্ছে নিচে থাকবে। তাহলে সাবস্ক্রাইবটা দেখি। হেডার হবে না, প্যারাগ্রাফ। আচ্ছা, এখানে একটা জিনিস ফলো করো। আমরা হচ্ছে a এর উপর স্কয়ার দেব, a স্কয়ার। তাহলে আমরা সাবস্ক্রাইবের ভিতরে কি লিখবো? ট্যাগের মধ্যে এটা লিখবো। আর যেটাকে আমরা পরে উপরে উঠাতে চাচ্ছি সেটা হচ্ছে সাবস্ক্রাইবের পরে আমরা লিখবো। ঠিক আছে, সেম। এখানে রিফ্রেশ দিলাম, এখানে a স্কয়ার চলে আসছে না? a স্কয়ার। আবার চাচ্ছি যে এর নিচে ছোটা থাকবে, তাহলে কি করতে পারি? আমরা এখানে সাবস্ক্রাইব লিখে দেব। সাবস্ক্রাইবটাকে লিখে দেব। নো, সাব দিলে উপরে আসবে আর সব দিলে নিচে চলে আসবে। দেখো আসছে? ওই মাইক্রোসফট অফিসে হ্যাঁ নোটপ্যাডে না, সেটা কোডিং এ ভুল আছে। ঠিক আছে, এখানে তাহলে আমরা সূত্র যদি লিখতে চাই a + b হোল স্কয়ার সূত্র লিখতে চাই, তাহলে আমরা কি লিখব? আমরা ফার্স্ট আমরা এখানে সূত্রটা বসাবো। a + b। এখন আমরা এটাকে ব্র্যাকেটে দিয়ে দিব। হ্যাঁ, ব্র্যাকেট। এখন দেওয়ার আগে আমাকে সাবস্ক্রাইব এবং লিখতে হবে আগে। সাব মনে করে দিব আমরা। এখন এটাকে কি করে দেবো? এটাকে আমরা মাঝখানে দিয়ে দিব, আর এখানে হচ্ছে 2 বসাই দেবো, তাই না? ব্র্যাকেটটা কি করলাম? এটা হবে কিখানে? অর্থাৎ মানে a + b হোল স্কয়ার কথাটা আসছে। a + b হোল স্কয়ার ইকুয়াল, আমরা ইকুয়ালটা দেব কোথায়? 2 এর পরে। আসছে ইকুয়ালটা চলে আসছে ওইখানে। আমি তাহলে ইকুয়ালটা এখানে দেবো না, এখানে দেবো। ওকে, a + b হোল স্কয়ার।
টুটা তো থাকবে আগে। করে যাচ্ছে এটা হবে এখানে হবে। হ্যাঁ আমার তো জানো এখানে হবে। এখন ঠিক আছে। a plus b whole square equal সাবট্রাক্টের মধ্যে দিয়ে তো এটা হবে না। তুমি যদি সূত্র অনুযায়ী লিখতে চাও এখানে সেটাকে পুরোটা ঘুরের সাথে শু করবে, ঠিক আছে? সাথে শু করবে, কিন্তু উপরে শু করবে না। ক্লিয়ার? a plus b b থেকে ছোটাকে দিবে এখানে। হ্যাঁ হ্যাঁ আপনি এখানে বসে যান, ওইখানে না এখানে বসে যান, সামনে বসে, সামনে বসে পিছিয়ে করলে হয় বেটার হয়তো। সেটা সিস্টেম হচ্ছে এইভাবে হবে না, আমরা যেভাবে করছিলাম সেটা এইভাবেই হবে। এখানে 2 হবে আর এইভাবেই হবে। যদি আমরা ইকুয়াল দিতে চাই তাহলে আমরা এখানে কি করতে হবে? হ্যাঁ কি টেক করতে হবে, কি টেক খুলে ইকুয়াল দিলাম, এটা নিচে চলে যাবে। পিকচার আসে না? যাই আমরা এইটুকু জানি যে আমরা এইভাবে নিয়ে আসতে হয়। ছবি আসে না? ইমেজ তো একটা টাইপ বেটা, ইমেজ একটা টাইপ, একটা টাইপ না? হ্যাঁ একটা টাইপ, একটা টাইপ ভালো করে দেখো, বাংলাদেশ ফলো করো। এখানে দেখো তুমি আমার ইমেজটা দেখো, এখানে দেখো ইমেজটা কোথায় আছে। আমি আবার ইমেজ ট্যাগ নিয়ে আসতেছি, যে ইমেজ ট্যাগ দেখো, এটা হচ্ছে ইমেজ ট্যাগ। ট্যাগটা একদম মুখস্থ করে ফেলতে হবে। অটোমেটিক চলে আসবে, তো আসে না?
সাইজ শুরু করতে হবে। আমি সাইজ করলাম, উইথ এবং হাইট দিয়ে দাও, উইথ এবং হাইট দিয়ে দাও এখানে। হ্যাঁ, এখানে হাইট উইথ দিলে